নমস্কার, আমি পরিতোষ দাস, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, সদর শরীয়তপুর, আঙ্গারিয়া। প্রিয় শিক্ষার্থী, সকলকে সুস্বাগত এবং অভিনন্দন আজকে ভূগোল ও পরিবেশ ক্লাসে নবম এবং দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের। এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের অভিভাবক বৃন্দদের যারা আমাদের এই অনলাইন ক্লাসটি দেখছেন, এবং সকল শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দদের অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের এই অনলাইন ক্লাস যারা দেখতেছেন। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মানচিত্র পঠন ও ব্যবহার। যেহেতু আমাদের এখানে আছে যে আলোচ্য শিরোনাম, এই আলোচ্য শিরোনামের মধ্যে আছে মানচিত্র পঠন ও ব্যবহার। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমরা যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই আলোচনার মধ্যে সম্পূর্ণ প্রশ্নগুলো আসবে, আর সেই প্রশ্নগুলো সাধারণত এই ধরনের হবে। সেগুলো তোমাদের সাথে আমি আলোচনা করব। আর আগে সর্বপ্রথমেই প্রশ্নগুলোকে পরিচয় করে দিচ্ছি তোমাদের। প্রিয় শিক্ষার্থীরা, যে আজকে সর্বপ্রথম প্রশ্ন থাকবে তোমাদের স্থানীয় সময় কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন আছে প্রমাণ সময় বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন আছে মানচিত্র কাকে বলে। 4 নম্বর প্রশ্ন কোথায় কখন কিভাবে মানচিত্র অঙ্কন শুরু হয়। 5 নম্বর হচ্ছে ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ কি। 6 নম্বর হচ্ছে মানচিত্রের নামকরণ কিভাবে হলো। 7 নম্বর প্রমাণ সময় কাকে বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 8 নম্বর প্রশ্ন হচ্ছে কোন স্থানের স্থানীয় সময় নির্ণয়ে দৈর্ঘ্যমান রেখার ভূমিকা ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন আছে মূল মধ্যরেখার মান কত। 10 নম্বর প্রশ্ন আছে মানচিত্রের ধারণা ব্যাখ্যা করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অবশ্যই যেহেতু অনলাইন ক্লাসের সামনে বসেছি, ক্লাসটা দেখতেছি, অবশ্যই আমরা খাতা বই এবং কলম নিয়ে বসবো। যেহেতু প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেহেতু তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেব আলোচনার পরে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকে ক্লাস সম্পর্কে আলোচনা করি এবং ক্লাসের পড়াগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করি। একজন মানচিত্র এমন একটি বিষয় যেটা না হলে আমাদের জীবন চলার ক্ষেত্রে অনেক ধরনের বাধা বিঘ্ন আসতে পারে। আমরা যে বাড়িতে বসবাস করি তারও একটি মানচিত্র আছে, যাকে আমরা গ্রাম্য ভাষায় বলি নকশা। আর এই নকশাই হচ্ছে মানচিত্র। এই নকশাটিকে যদি আমরা সুন্দর করে বুঝতে পারি, ফলো করতে পারি, তাহলে আমরা এক দেশ থেকে আর এক দেশে সুন্দরভাবে যাতায়াত করতে পারব। যেমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কোনটি আছে এবং কোন স্থানে অবস্থিত সেই সম্পর্কে আমরা বুঝতে পারবো এবং চিহ্নিত করতে পারবো। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, মানচিত্র একজন ভূগোলবিদের জন্য একটি অতি প্রয়োজনীয় উপকরণ। মানচিত্র হচ্ছে একজন ভূগোলবিদের জন্য অতীব প্রয়োজনীয় একটি বিষয়। যাই হোক, এই যে প্রয়োজনীয় উপকরণ, এই উপকরণটি ছাড়া আমরা কি কখনো কোনোভাবে কোনো কাজ সিদ্ধান্ত নিতে পারি না। যেমন আমরা যদি নদীপথে সমুদ্র পথে একটা জাহাজ চালাই, আর যদি আমার কাছে কোনো মানচিত্র বা চিহ্ন না থাকে, তাহলে আমি সেই জাহাজ সঠিকভাবে সমুদ্রে ভাসাতে পারবো না। কারণ আমি এখান থেকে যদি চীনে যাই, তাহলে আমার কাছে যদি একটা মানচিত্র থাকে, তাহলে সেই মানচিত্রের কাটায় কাটায় ধরে আমরা স্কেলের মাধ্যমে মেপে তখন আমরা স্থান মতো পৌঁছতে পারবো। আর যদি আমাদের কাছে কোনো মানচিত্র না থাকে, ম্যাপ না থাকে, তাহলে আমরা সঠিক স্থানে পৌঁছতে পারবো না। তো এই জন্য আমাদের এই মানচিত্র খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এই মানচিত্রের সাহায্যে সমগ্র পৃথিবীকে কোনো স্থান থেকে সমন্বয় সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, যদি এই মানচিত্র সম্পর্কে আমরা ভালো ধারণা অর্জন করতে পারি। যাই হোক, একটি মানচিত্রের মধ্যে আমরা সমগ্র পৃথিবীকে অথবা এর কোনো এক অঞ্চলকে দেখতে পারি। যাই হোক, আমরা কোনো একটি কাগজের মধ্যে মানচিত্রকে এঁকে সেখানে চিহ্নিত করে সেই অঞ্চলের অবস্থান সম্বন্ধে বুঝতে পারি। যাই হোক, একটি মানচিত্র যে কেবল একজন ভূগোলবিদদেরই প্রয়োজন না,
এই মানচিত্রটা সকল মানুষের জন্য প্রয়োজন। এটি প্রায় সকল মানুষের বিশেষ একটি উপকরণ, আর এটি বিশেষ করে পর্যটক, প্রশাসক, পরিকল্পনাবিদ, স্থপতি, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, আবহাওয়াবিদ, এমনকি সাধারণ মানুষের কাছেও বিশেষ প্রয়োজন এবং বিশেষ ভূমিকা পালন করে এই মানচিত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, এই মানচিত্রের ধারণা এবং গুরুত্ব সম্পর্কে আমরা জানবো যে এই মানচিত্রটার ধারণা থাকা কেন দরকার, আর এটার কি বিশেষ দরকার বা গুরুত্ব, কেনই বা আমরা এটাকে ব্যবহার করব, কি কারণে ব্যবহার করবো, এটাকে ব্যবহার করে আমাদের কি উপকার আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই ব্যাপারে একটু আলোচনা করি, এই ব্যাপারে আমরা একটু জেনে নিই। যাই হোক, চিত্রে বা মানচিত্র এঁকে আমরা যদি সুন্দর করে এটাকে বুঝাই বা দেখিয়ে দেই, তাহলে অবশ্যই তোমরা সেই নকশা সম্পর্কে জানবে। একটি বাংলাদেশে এখন যে বর্তমানে যে একটা মানচিত্র আছে, সেটা তোমাদের সামনে তোমরা 32 পৃষ্ঠায় দেখবে একটা মানচিত্র। সেই মানচিত্রটা হচ্ছে প্রশাসনিক মানচিত্র। কাগজের 1 পৃষ্ঠায় বাংলাদেশের আন্তর্জাতিক সীমা, বাংলাদেশের কোন কোন দিক, দেশ, কোন সাগর ইত্যাদি একে দেখানো হয়েছে। এছাড়া দেখানো হয়েছে বাংলাদেশের 7টি বিভাগ, আর এই বিভাগগুলো হচ্ছে কোন জেলায় কতগুলো জেলা আছে, কোন বিভাগে, সেইগুলো জানা যাবে। আর এদের সীমারেখা কতটুকু সেই সম্পর্ক আমরা জানব। তো একটি মাত্র পৃষ্ঠার মধ্যে সারা বাংলাদেশের প্রশাসনিক সীমানা তুলে ধরা হয়েছে। যাই হোক, এভাবে কাগজের 1 পৃষ্ঠার মাধ্যমে সমগ্র পৃথিবী সম্পর্কে বা বিভিন্ন মহাদেশ, বিভিন্ন দেশ বা কোনো দেশের বিভিন্ন বিভাগ ও এই মানচিত্র ছাড়া তোমরা হয়তোবা তোমাদের স্কুলের দেয়ালে মানচিত্র দেখেছো। সাধারণত আমাদের স্কুলে মানচিত্র আছে, যে মানচিত্রটাকে বলা হয় দেয়াল মানচিত্র। আর এই দেয়াল মানচিত্রের মাধ্যমে আমরা আমাদের জেলা, থানা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এইগুলো সুন্দরভাবে জানতে পারি কোন জায়গায় কোনটি অবস্থিত। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ভূগোল ও পরিবেশ বইতে বা কোনো মানচিত্রের বইয়ের অ্যাটলাস মানচিত্র দেখে থাকবে। মানচিত্র হলো একটি ড্রয়িং বা রেখাংশ বা যা ভূপৃষ্ঠের কোনো ছোট বা বৃহৎ অঞ্চলকে উপস্থাপন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, মানচিত্রটি কোন অঞ্চল বা কোন দেশের ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, মাটি, পানি ও অনেক কিছু সম্পর্কে ধারণা দিয়ে থাকে মানচিত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর সাহায্যে আমরা বিভিন্ন মহাদেশ ও মহাসাগরের অনেক কিছু সম্পর্কে জানতে পারি এই মানচিত্রের মাধ্যমে। তাই মানচিত্রের একটি ছোট্ট কাগজের মধ্যে অতি নিখুঁতভাবে বিভিন্ন বিষয়ের অবস্থান দেখানো যায়। তাহলে এদের দেখা যায় মানচিত্রটা মূলত কি, এই মানচিত্র সম্পর্কে আমরা তো আলোচনা করতে আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর সেইগুলোই এখন তোমাদের সাথে বলবো যে ইংরেজিতে ম্যাপ। এই আসলে ম্যাপটা কি, এই যে এত সময় আমি যাকে নিয়ে কথা বলতেছি, আসলে মূলত সেই ম্যাপই হচ্ছে মানচিত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো ম্যাপ শব্দে বাংলা প্রতিশব্দ হচ্ছে মানচিত্র। আমি আবার বলতেছি, ইংরেজি ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ মানচিত্র। ল্যাটিন শব্দ ম্যাপে থেকে ম্যাপ শব্দটি এসেছে। ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে ম্যাপে বলা হতো। আগেকার দিনে কাগজের কাপড়ের উপরেই ম্যাপ বা মানচিত্র আঁকা হতো। পৃথিবী বা কোনো অঞ্চলে বা এর অংশ বিশেষকে কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকেই মানচিত্র বলে। প্রিয় শিক্ষার্থীরা, মানচিত্র হলো নির্দিষ্ট স্কেলে অক্ষর রেখা
বা দৈর্ঘ্যমান রেখা সহ কোনো সমতল ক্ষেত্রের উপর পৃথিবী বা এর অংশ বিশেষের অঙ্কিত প্রতিরূপ। এর সমতল ক্ষেত্র হতে পারে এক টুকরা কাপড় বা কাগজ। যাই হোক, এই কাপড় বা কাগজ, তাহলে আমরা একটি মানচিত্র, এটাকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তো সর্বপ্রথমে আমাদের এই মানচিত্রকে যদি আমরা নির্ণয় করতে হয়, তাহলে আমার প্রত্যেকে কি করতে হবে? একটি স্কেলের প্রয়োজন, আর সেই স্কেলটিকে নির্দেশের পদ্ধতি, আর এই স্কেলটা কিভাবে আমরা ব্যবহার করব, এটাকে সর্বপ্রথম বর্ণনার সাহায্যে স্কেলটাকে আমরা তুলে ধরবো সকলের সামনে। রেখাচিত্রর সাহায্যে আমরা এটা করব এবং প্রতিভু অনুপাতের সাহায্যে আমরা এটা করব। যাই হোক, বর্ণনার সাহায্য, আসলে মূলত বর্ণনা সাহায্যটা কি এই সম্পর্কে আমরা জানবো। আমরা বর্ণনা বা কথা মাধ্যমে মানচিত্র স্কেল প্রকাশ করে থাকি। যেমন 1 ইঞ্চিতে 4 মাইল, আমরা একটা স্কেল দিয়ে মাপলাম, সেই স্কেল দিয়ে মেপে আমি বলবো কি যে যদি আমার 1 ইঞ্চি মাপতে হয় আর 1 ইঞ্চিতে কত মাইল হবে সে বিষয়ে জিজ্ঞেস করি, তখন আমরা স্কেল দিয়ে মেপে আমরা বলবো যে 1 ইঞ্চিতে 4 মাইল। যাই হোক, 16 ইঞ্চিতে 1 মাইল, 1 সেন্টিমিটারে 1 হেক্টোমিটার। যাই হোক, এখানে প্রতিটি ক্ষেত্রে প্রথম এক সংখ্যাটিকে তা ইঞ্চি বা সেন্টিমিটার যাই হোক না কেন মানচিত্রের দূরত্ব এবং দ্বিতীয় সংখ্যাটি মাইল, গজ, কিলোমিটার ও বা হেক্টোমিটার যাই হোক না কেন ভূমির প্রকৃত দূরত্ব প্রকাশ করেছে। এখানে রেখাচিত্রের সাহায্যে কোনো একটি রেখাকে প্রয়োজনীয় ইঞ্চি বা ইঞ্চি ক্ষুদ্র অংশে বা সেন্টিমিটারের ক্ষুদ্র অংশে ভাগ করে প্রতি ভাগের মান লিখে মানচিত্রের স্কেলে প্রকাশ করা হয়। যেখানে 1 সেন্টিমিটারে 10 কিলোমিটার বর্ণনাটিকে রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হলে প্রথমে 5 সেন্টিমিটারে একটি রেখা নিয়ে একে 5 ভাগ করা হবে বা করতে হবে। এর প্রতিটি ভাগ 10টি বা 10 কিলোমিটার। বাম পাশে একটি ঘর ছেড়ে দিয়ে যথাক্রমে 0, 10, 20, 30, 40 লিখে এর পাশে কিলোমিটার লিখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যাই হোক, বাম পাশের ঘরটিকে আবারও 10 ভাগ, কারণ 10 কিলোমিটারের ক্ষুদ্র ভাগ দেখাতে হবে। এর প্রতিটি ক্ষুদ্র ভাগের মান লিখতে হবে। ইঞ্চি স্কেলের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এক্ষেত্রে 3 ইঞ্চি দীর্ঘ একটি রেখা নিয়ে একে প্রথমে 3 ভাগ করতে হবে এবং বাম দিকে একটি ঘর ছেড়ে দিয়ে প্রতি ঘরের মান লিখতে হবে। বাম পাশে ঘরটিকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। 1 ইঞ্চিতে 4 মাইল কথাটি বর্ণনাটিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার সময় প্রথমে 3 ইঞ্চিতে লিখতে হবে। বাম পাশের ঘরটিকে আবারও 4 ভাগ, কারণ 1 ইঞ্চিতেই 4 মাইল ভাগ করতে হবে। 0 থেকে বাম দিকে যথাক্রমে 1, 2, 3, 4 মাইল লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। যাই হোক, প্রতিভু অনুপাতের সাহায্য, প্রতিভু অনুপাতের সাহায্য যে বিভিন্ন দেশের দূরত্ব পরিমাপের জন্য স্বতন্ত্র একক ব্যবহার করা হয়ে
থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এরূপ এক দেশের এককের মাধ্যমে মানচিত্রের স্কেল প্রকাশ হলে ভাষাগত কারণে তা অন্য দেশের লোকের কাছে ব্যবহারযোগ্য হবে না। এই অসুবিধা দূর করার জন্য প্রতিভু অনুপাত পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। তাহলে ভগ্নাংশের আকারে দেওয়া স্কেলটির লব রাশি মানচিত্রের দূরত্ব এবং এর রাশি এককে ভূমির দূরত্ব প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণস্বরূপ 1 সেন্টিমিটার 1 মিটার গণনায় প্রকাশিত স্কেলটিকে প্রতিভু অনুপাতে প্রকাশ করতে হলে মিটারকে সেন্টিমিটারে আনতে হবে প্রথমে। তা সেন্টিমিটারে আনতে হবে এবং 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সুতরাং লব রাশি 1 এবং হর রাশি 100। এক্ষেত্রে স্কেলটি 1:100 বা 1/100, অর্থাৎ এর অর্থ মানচিত্রের দূরত্বটা যখন 1 সেন্টিমিটার তখন ভূমির দূরত্ব 100 সেন্টিমিটার। তাহলে আবার ব্রিটিশ পদ্ধতিতে 1:36 প্রো অ দেওয়া থাকলে বুঝতে হবে মানচিত্রটির দূরত্ব যখন 1 ইঞ্চি তখন ভূমির দূরত্ব হবে 36 ইঞ্চি বা 1 গজ। অতএব বর্ণনায় 1 ইঞ্চিতে 1 গজ, বর্ণনায় যখন 1 ইঞ্চিতে 1 গজ বা 1 মাইল তখন প্রো অ 1:63,360, যেহেতু 1 মাইল 63,360 ইঞ্চি। একটি বৃহদাকার দেশ ও মহাদেশকে আমরা একটি ছোট্ট বই বা খাতায় পৃষ্ঠায় অঙ্কিত করে বা এঁকে দেখাতে পারি। এছাড়া মানচিত্রটি সঙ্গে ভূমির প্রকৃত দূরত্বটা বোঝানোর জন্য স্কেল ব্যবহার করে ভালোভাবে প্রকাশ করতে পারি আমরা। প্রিয় শিক্ষার্থীরা, মানচিত্রটি বললেই আমাদের চোখে ভেসে ওঠে একটি দেশ। আমাদের সামনে মানচিত্রের কোনো কথা বললেই আমাদের চোখের সামনে সর্বপ্রথম কি ভেসে উঠবে? আমাদের বাংলাদেশের যেই মানচিত্র সেটি। একটি কাগজ তথা একটি ভূখণ্ডের চিত্র বা একটি মহাদেশ বা সমগ্র পৃথিবী। একটি মানচিত্রের মধ্যে কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে মহাদেশটিতে কতটি দেশ এবং একটি দেশের মধ্যে কতটি প্রদেশ, বিভাগ, জেলা, রাস্তা, নদ নদী, রোড, পাহাড়, পর্বত ইত্যাদি দেখাতে পারি আমরা। এভাবে একটি দেশ ও মহাদেশের মধ্যে আমরা চাইলে ছোট একটি স্থানকেও সাংকেতিক চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিতে পারি। সর্বোপরি বলা যায়, কোনো স্থানে অবস্থান থেকে শুরু করে ওই স্থানের খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবহিত হওয়ার জন্য মানচিত্রের কোনো বিকল্প নেই। তাহলে সুতরাং বলা যায়, খুব কম সময়ে সহজ উপায়ে ঘরে বসে সারা বিশ্বকে জানার জন্যই মানচিত্রের উৎপত্তি হয়েছে। একটি মানচিত্রের মধ্যে কি ধরনের তথ্য থাকবে তা নির্ভর করবে স্কেল, অভিক্ষেপণ, কনভেকশনাল এবং কনভেকশনাল সাইন, মানচিত্রটি অঙ্কনকারীর দক্ষতা এবং মানচিত্রটি অঙ্কনের ধরনের উপর। একটি বৃহৎ স্কেলের মানচিত্রের মধ্যে একটি স্থানকে বেশি তথ্য দিয়ে দেখানো যায়। তাহলে মানচিত্র অঙ্কন করার জন্য তোমরা কিছু বিষয় জানতে হবে।
তো তুমি হঠাৎ করেই মানচিত্র আঁকতে পারবা না, তোমার যেই সব বিষয়গুলো জানতে হবে মানচিত্র আঁকার আগে সেই সব বিষয় নিয়ে একটু আলোচনা করি। যে মানচিত্রের বিভিন্ন রকমের হয়ে থাকে বা হয়, প্রতিটি মানচিত্রই বিভিন্ন সময়ে থাকে। এগুলো বিভিন্ন রং, রেখা ও সংকেত দিয়ে বোঝানো হয়ে থাকে এবং রং, রেখা ও সংকেত হলো মানচিত্রের ভাষা। আসলে তো আমরা অনেক সময় দেখি মানচিত্রের মধ্যে কিরকম হলুদ বর্ণের কালি দিয়ে আঁকানো থাকে, আসলে মূলত কোন জায়গায় নদী আছে, কোন স্থানের কথা এখানে বলা হয়েছে সেই স্থানটাকে আমরা মার্কিং করে নিই। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানচিত্রটি সম্পর্কে বিস্তারিত জানতে এসব ভাষা সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর আধুনিক সভ্যতার মানচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শিক্ষার্থী, শিক্ষক, ইতিহাসবিদ, প্রকৌশলী, ব্যবসায়ী অনুসারে মানচিত্রকে দুই ভাগে সাংবাদিক, সৈনিক ও নাবিকদের বিভিন্ন মানচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ভূগোলবিদ ও ভূগোলের শিক্ষার্থীদের নিকট মানচিত্র একটি অপরিহার্য উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, মানচিত্রের প্রকারভেদ, কিভাবে মানচিত্রের প্রকারভেদটা আমরা বের করব? তো মানচিত্রে অনেক প্রকার হতে পারে। সাধারণত মানচিত্র বিবিধ স্কেল এবং বিষয়বস্তু অনুসারে মানচিত্রটিকে দুই ভাগে ভাগ করা হয়। স্কেল অনুসারে মানচিত্র আবার দুই প্রকার হতে পারে: বৃহৎ স্কেল মানচিত্র এবং ক্ষুদ্র স্কেল মানচিত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নৌ চলাচল সংক্রান্ত নাবিকদের চার্ট, বিমান চলাচল সংক্রান্ত বিষয়, বৈমানিকদের চার্ট, মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাইল মানচিত্র প্রভৃতি বৃহৎ স্কেলের মানচিত্র। একটি ছোট এলাকা অনেক বড় করে দেখানো যায়। ভূচিত্রাবলী মানচিত্র, দেয়াল মানচিত্র প্রভৃতি ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এগুলো সমগ্র পৃথিবী বা মহাদেশ বা দেশের মতো বড় অঞ্চলকে একটি ছোট অঞ্চলে দেখানো হয়ে থাকে। বলে এ প্রকার মানচিত্র বেশি জায়গা থাকে না প্রিয় শিক্ষার্থীরা, ফলে এই মানচিত্র বেশি কিছু দেখানো যায় না, এই মানচিত্র। প্রিয় শিক্ষার্থীরা, উপস্থাপিত বিষয়বস্তু হিসেবেও মানচিত্রগুলো দুই প্রকার হতে পারে। এক হচ্ছে গুণগত মানচিত্র এবং পরিমাণগত মানচিত্র। যাই হোক, গুণগত মানচিত্র নিয়ে আমরা একটু আলোচনা করব। ভূতাত্ত্বিক মানচিত্র, ভূস্থানিক মানচিত্র, ভূমি রূপের মানচিত্র, মৃত্তিকা মানচিত্র, দেয়াল মানচিত্র, ভূচিত্রাবলী মানচিত্র, স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র এবং মৌজা মানচিত্র গুণগত মানচিত্রের অন্তর্গত। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিমাণগত মানচিত্র বায়ুর উত্তাপ, বৃষ্টিপাতের পরিমাণ, জনসংখ্যা বন্টন, জনসংখ্যার ঘনত্ব, খনিজ উৎপাদন, বনজ উৎপাদন, শিল্প উৎপাদন প্রভৃতি পরিসংখ্যান তথ্য যেসব মানচিত্রে দেখানো হয় সেসব মানচিত্র পরিমাণগত মানচিত্রের অন্তর্গত। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ক্যাডাস্ট্রাইল বা মৌজা মানচিত্র সম্পর্কে আমরা জানবো। ক্যাডাস্ট্রাইল শব্দটি এসেছে ফ্রান্স শব্দ ক্যাডাস্ট্রাইল থেকে, যার অর্থ হচ্ছে রেজিস্ট্রেশনকৃত নিজের সম্পত্তি। এই মানচিত্র তৈরি করা হয় সাধারণত কোনো রেজিস্ট্রেকৃত ভূমি অথবা
বিল্ডিং এর মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য। আমাদের দেশে আমরা যে মৌজা মানচিত্রগুলো দেখতে পাই সেগুলো আসলে ক্যাডাস্ট্রাল মানচিত্র। এই মানচিত্রের মাধ্যম হিসাব করে সরকার ভূমির মালিক থেকে কর আদায় করেন। এই মানচিত্রের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের গ্রামের মানচিত্রগুলো। এই মানচিত্র নিখুঁতভাবে সীমানা দেওয়া থাকে, আর এই মানচিত্রগুলো বৃহৎ স্কেল অঙ্কন করে, যা 16 ইঞ্চিতে 1 মাইল বা 32 ইঞ্চিতে তোমার 1 মাইল হতে পারে। তাহলে এই ধরনের মানচিত্র বিবিধ তথ্য প্রকাশ করা হয়। শহরের পরিকল্পনা মানচিত্র একটি মৌজা মানচিত্রের অন্তর্ভুক্ত মাত্র। ভূমি ভূসংস্থানিক মানচিত্র। ভূসংস্থানিক এর আরেক নাম হচ্ছে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র। এই মানচিত্রগুলো প্রকৃত জরিপ কাজের মাধ্যমে প্রস্তুত করা হয়। সাধারণত এর মধ্যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক দুই ধরনের উপাদান দেখতে পাওয়া যায়। এই ধরনের মানচিত্রের স্কেল একবারে ছোট না হলে মৌজা মানচিত্রের মতো বৃহৎ নয়। এই মানচিত্রগুলোতে কিন্তু জমির সীমানা দেখানো হয় না। ভূপ্রকৃতির বৈশিষ্ট্য হিসেবে পাহাড়, মালভূমি, সমভূমি, নদী, উপত্যকা, হ্রাস প্রভৃতি দেখানো হয়। দেখানো হয়ে থাকে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, অন্যদিকে সাংস্কৃতিক বৈচিত্র্য হিসেবে রেলপথ, হাট বাজার, পোস্ট অফিস, সরকারি অফিস, খেলার মাঠ, মসজিদ, মন্দির প্রভৃতি নিখুঁতভাবে দেখানো হয়ে থাকে এখানে। বর্তমান যুগে বিমান থেকে ছবি তোলার মাধ্যমে এই মানচিত্রের নবযুগের সূচনা হয়। এই মানচিত্রের স্কেল 1:20 হলে ভালোভাবে বৈশিষ্ট্যগুলো প্রকাশ করা যায়। বিভিন্ন দেশ বিভিন্ন স্কেল এই মানচিত্র তৈরি হয়ে থাকে বা তৈরি করে। সবচেয়ে আদর্শ ও জনপ্রিয় হচ্ছে ব্রিটিশদের তৈরি করা মানচিত্র, যার স্কেল ছিল 1:25,000 থেকে 1:100। এর আমেরিকাতে এই মানচিত্রটি স্কেল থাকলে সাধারণত 1:62 থেকে 500 এবং 1:125। বাংলাদেশে সাধারণত ব্রিটিশ স্কেলটি অনুসরণ করে থাকে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, দেয়ালের মানচিত্র তৈরি করা হয় সাধারণত শ্রেণীকক্ষ ব্যবহার করার জন্য। সারা বিশ্বকে অথবা কোনো গোলার্ধকে এই মানচিত্রের মধ্যে প্রকাশ করা হয়। দেয়াল মানচিত্রটি প্রকাশ করার মাধ্যমে একটি দেশ অথবা একটি মহাদেশকে আলাদাভাবে প্রকাশ করা হয়। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি যে আসলে আমাদের দেশের এক একটি মহাদেশকে আলাদাভাবে প্রকাশ করা হয় বড় অথবা ছোট স্কেলে। এই দেয়াল মানচিত্র স্কেল সংস্থাপনিক মানচিত্রের চেয়ে ছোট, একটি ভূমি চিত্রাবলী মানচিত্রের চেয়ে বড়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এত সময় তো আসলে মূল পড়া যেগুলো ছিল আমরা সেগুলো পড়লাম। তাহলে আমাদের এই মূল পড়ার পাশাপাশি আমাদের আগেই কথা দিয়েছিলাম যে আমরা প্রশ্নগুলো আলোচনা করব।
প্রশ্নগুলো আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা সর্বপ্রথমে প্রশ্নতে চলে যাই। দেখি আমরা কি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো প্রথমেই আছে স্থানীয় সময় কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা সকলে একটু খাতা সামনে রাখো, কলম সামনে রাখো, যার জন্য তোমার এই প্রশ্নের উত্তরগুলো লিখতে তোমাদের ভালো হবে। তো প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে স্থানীয় সময় কাকে বলে। পৃথিবীর আবর্তনের ফলে কোনো স্থানে সূর্য যখন ঠিক মাথার উপরে আসে তখন ওই স্থানের মধ্যম এবং সেখানকার ঘড়িতে দুপুর 12টা ধরা হয়। এর মাধ্যমে থেকে বিনোদনের দিনের অনন্য সময় ঠিক করা হয়। আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় গণনা করা হয় তাকে স্থানীয় সময় বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি সকলে প্রশ্নগুলো লিখতেছেন। যাই হোক, প্রমাণ সময় বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। মধ্যম সূর্যের অবস্থানকে সেই স্থানের দুপুর 12টা ধরে স্থানীয় সময় নির্ধারণ করলে সাধারণত একটি বড় দেশের মধ্যে সবচেয়ে বা সময়ের গণনার বিভ্রান্ত হয়। এ সময় বিভ্রান্ত থেকে বাঁচার জন্য প্রতিটি দেশে একটি প্রমাণ সকল নির্ধারণ করা হয়। সাধারণত কোনো একটি দেশের মধ্যভাগে দৃশ্যমান রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ একটি দেশের মধ্যভাগের দৃশ্যমান রেখার অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় তাকে প্রমাণ সময় বলা হয়। দেশের আয়তনের উপর ভিত্তি করে একাধিক প্রমাণ সময় হতে পারে, যেমন যুক্তরাষ্ট্রের 4টি এবং কানাডায় 5টি প্রমাণ সময় রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা চলে যাব মানচিত্র কাকে বলে। খুব সুন্দর একটি প্রশ্ন। এত সময় আমরা যা নিয়ে কথা বলেছি সেরকম একটি প্রশ্ন চলে আসছে আমাদের মাঝে। আর মানচিত্র কাকে বলে আমরা সকলে লিখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, সমগ্র পৃথিবী অথবা এর কোনো অংশের প্রতিকৃতি সমষ্টি প্রতিকৃতি নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা ও দীর্ঘমান রেখার সাহায্যে সমতল কাগজের উপর অঙ্কন করা হলে তাকে মানচিত্র বলে। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরের প্রশ্নতে আমরা চলে যাব। সেটি হচ্ছে কোথায় কখন কিভাবে মানচিত্র অঙ্কন করা হয়। কোথায় কিভাবে কখন মানচিত্র অঙ্কন করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানচিত্র তৈরির বর্তমান যুগ শুরু হয়নি তখন। এর ইতিহাস সভ্যতার মতোই প্রাচীন। প্রায় 3000 বছর পূর্বে মিশরের লোকজন প্রথম মানচিত্র তৈরি করেন। প্রথম দিকে যে সব মানচিত্র তৈরি করা হতো সেগুলোতে কোনো স্কেল ব্যবহার ছিল না। সে মানচিত্রগুলো সাধারণত ধারণা করে তৈরি করা হতো। এরপরে আছে প্রিয় শিক্ষার্থীরা
ম্যাপ শব্দের অর্থ কি? ম্যাপ শব্দের অর্থ কি? ইংরেজি ম্যাপ শব্দের প্রতিশব্দ হলো মানচিত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আছে 6 নম্বর প্রশ্ন, মানচিত্রের নামকরণ কিভাবে হলো? ইংরেজি ল্যান্ডটিক ম্যাপে থেকে ম্যাপ শব্দটি এসেছে। ল্যান্ডটিক ভাষায় কাপড়ের টুকরাকে ম্যাপ এ বলা হতো। আগেকার দিনে কাপড়ের উপর ম্যাপ বা মানচিত্র আঁকা হতো। পৃথিবী বা কোনো অঞ্চলে এর অংশ বিশেষকে কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে মানচিত্র বলে। এই সমতল ক্ষেত্র হতে পারে এক টুকরো কাপড় বা এক টুকরো কাগজ। সর্বোপরি বলা যায় কোনো স্থানের অবস্থান থেকে শুরু করে ওই স্থানের খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবহিত হওয়ার জন্য মানচিত্রের কোনো বিকল্প নেই। সুতরাং খুব কম সময়ে সহজ উপায়ে ঘরে বসে সারা বিশ্বকে জানার জন্য মানচিত্রের উৎপত্তি হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আছে 7 নম্বর প্রশ্ন, প্রমাণ সময় কাকে বলে? সুন্দর একটি প্রশ্ন। প্রমাণ সময় কাকে বলে? প্রিয় শিক্ষার্থী, প্রমাণ সময় কাকে বলে? যে প্রতিটি দেশেরই সেই দেশের মধ্যভাগ কোনো স্থানে দৈর্ঘ্যমান অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সেই সময়কে ওই দেশের প্রমাণ সময় বলা হয়। এরপর প্রশ্ন আছে, কোনো স্থানের স্থানীয় সময় নির্ণয়ে দৈর্ঘ্যমান রেখার ভূমিকার ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কোনো স্থানের স্থানীয় সময় নির্ধারণ বা নির্ণয়ে দৈর্ঘ্যমানের যথেষ্ট ভূমিকা আছে। আমরা জানি একই দৈর্ঘ্যমান সকল স্থানীয় সময় একই। কাজেই একই দৈর্ঘ্যমান অবস্থিত একটি স্থানের স্থানীয় সময়ের জন্য জানা থাকলে অনন্য স্থানের স্থানীয় সময়ও সম্পর্কে জানা যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন মূল মধ্যরেখার মান কত? মূল মধ্যরেখার মান কত? মূল মধ্যরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। মূল মধ্যরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এরপর সর্বশেষ প্রশ্ন আছে, মানচিত্রের ধারণা ব্যাখ্যা করো। এই মানচিত্রের ধারণা আমরা কিভাবে ব্যাখ্যা করব? এর আগে আমরা বলেছিলাম যে ইংরেজি ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ হলো মানচিত্র। ল্যান্ডটিক শব্দ ম্যাপে থেকে ম্যাপ শব্দটির উৎপত্তি। ল্যান্ডটিক ভাষায় কাপড়ের টুকরাকে ম্যাপে বলা হতো। নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা বা দৈর্ঘ্যমান রেখা সহ কোনো সমতল ক্ষেত্রের উপর পৃথিবী বা এর অংশ বিশেষকে অঙ্কন করাই হলো মানচিত্র। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে মানচিত্র নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের কোনো বিষয় জানার থাকে ইনবক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চেষ্টা করব অবশ্যই তোমার সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং তোমরা সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাড়ি থেকে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে। বাড়িতে ফেরার পরে হাত এবং পা ভালো করে সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ধোবে এবং ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই হ্যান্ড স্যানিটাইজারটা নিয়ে বের হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সকলের সুস্বাস্থ্য কামনা করে
আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করছি। আগামী ক্লাসে দেখা হবে। নমস্কার।